প্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। দর্শক বন্ধুরা এবং চাষি ভাইরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বোরো মৌসুমে আমরা কোন সার কতটুকু করে দিব, অর্থাৎ কোন কোন সার কি পরিমাণে লাগবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনের সম্মানিত বালাই ব্যবস্থাপনা। তো দর্শক বন্ধুরা, চলুন জানি এই যে আমাদের যে বর্তমান বোরো মৌসুমটাতে এই বোরো মৌসুমের ধান চাষে কোন সার কতটুকু করে দিতে হবে, কোন বয়সে কতটুকু করে দিব। তো চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, কথা বলতেছি বোরো ধানের সার সুপারিশ মালা নিয়ে। এই সার সুপারিশ মালা করতে গেলে দর্শক বন্ধুরা অবশ্যই আমাদেরকে জানতে হবে কৃষি পরিবেশ অঞ্চল সম্পর্কে। তাছাড়া কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট যথা উপযুক্ত এই সার সুপারিশ মালা আমরা করতে পারবো না। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ কৃষি গবেষণা আমাদের এই দেশের পুরাটা দেশকেই 30টি কৃষি অঞ্চলে ভাগ করছে, এবং এই 30টি কৃষি অঞ্চল এইভাবে ভাগ করা হয়েছে যে কোন অঞ্চলে কোন সারের আধিক্য বেশি, অনুপস্থিত বেশি আছে এবং কোনটা কত পরিমাণে লাগে, কোথায় খনিজের কি খনিজের উপাদান কতটুকু, কোথায় টিএসপি সার কতটুকু আছে উপস্থিতি, কোথায় পটাশিয়াম কতটুকু আছে, কোথায় ক্যালসিয়াম কতটুকু আছে, এবং ওই এলাকার মাটির পিএইচ কীরকম, এই ধরনের ক্যাটাগরিগুলো হিসাব করে আমাদের বাংলাদেশের জমিকে, আমাদের বাংলাদেশের যে এরিয়াটা, এই এরিয়াকে টোটাল 30টা ভাগে ভাগ করা হয়েছে। আমি আছি উত্তরবঙ্গের নীলফামারী জেলায়, এবং এই যে উত্তরবঙ্গের রংপুর এই জোনটা আমি যেখানে আছি, এটা অঞ্চলের 3 নম্বর সিরিয়ালে ধরা হয়েছে। তো এই 3 নম্বর সিরিয়ালে কি কোন সার কতটুকু উপস্থিত আছে সেটি ওই এখানে যদি আমি যাই, কৃষি পরিবেশ অঞ্চলের দিকে যদি আমি যাই, তাহলে এই সার সুপারিশ মালাটা কিন্তু সেখানে আমি পাবো অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটাই হচ্ছে একবারে উপযুক্ত সার সুপারিশ মালা। তাহলে আমাদের উপযুক্ত এবং স্ট্যান্ডার্ড মাপের সার সুপারিশ মালা পাইতে গেলে অবশ্যই কৃষি পরিবেশ অঞ্চলের ওই হিসাবটা থাকা লাগবে। তাছাড়াও ওই হিসাবটা বাদেও যদি আমরা হিসাব করতে যাই, তারপরেও আরো 2টি জিনিস আমাদের মাথায় রেখে তারপরেই কিন্তু সার সুপারিশ মালা করতে হবে। তো এই সার সুপারিশ মালা যদি আমরা স্ট্যান্ডার্ড ভাবে করতে যাই, তাহলে আরো 2টা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে আমরা জৈব সার কতটুকু করে দিছি কিংবা জৈব সার দেইনি। দর্শক বন্ধুরা, আমাদের ধানের মৌসুম মোটামুটি 2 থেকে 3টা, তার মধ্যে অধিকাংশই যে জমিগুলো সেগুলোতে আমরা ধরে নিই যে 2টা। এই 2টার ক্ষেত্রে 2টা মৌসুমের যে কোনো একটা মৌসুম, হয় আমন মৌসুম না হয় বোরো মৌসুমে, অন্তত আমাদের জমিগুলোতে একবার অবশ্যই জৈব সার দিতে হবে। সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমন মৌসুমে আমাদের জমিতে জৈব সার দেওয়া আছে, এবং জৈব সার যেটা আমরা দিব সেটা অবশ্যই পার বিঘায়, অর্থাৎ 33 শতকে যেই বিঘা, ওই বিঘাতেই আমাদের অবশ্যই 700 থেকে 800 কেজি করে জৈব সার দিতে হবে। তো জৈব সার যখন আমরা দিব সেই ক্ষেত্রে কিন্তু সারের হিসাবটা আলাদা, জৈব সার যখন দিব না সেই ক্ষেত্রে কিন্তু সারের হিসাবটা একটু আলাদা। তো এখন আমরা জানি যে কোন সার কতটুকু করে আমাদেরকে দিতে হবে। এইখানেও আরেকটি হিসাব আছে যে সার যদি আমরা কোন সার কতটুকু দিব আমাদের ধান ক্ষেতের জন্য। তো সেক্ষেত্রে ধানগুলো আমাদের আসলে 2টা ক্যাটাগরির, একটা হচ্ছে স্বল্পমেয়াদী আর একটা দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী আমরা ধরতেছি যেই ধানের 150 দিনের নিচে যেটা, সেটাকে আমরা ধরতেছি স্বল্পমেয়াদী, এবং 150 দিনের উপরে যেটা সেটাকে আমরা ধরতেছি দীর্ঘমেয়াদী। যেমন 150 দিনের নিচে উচ্চ ফলনশীল ধানের মধ্যে হচ্ছে বিধান 28। তো এই ধরনের যে ধানের জাতগুলো আছে সেটাকে আমরা বলতেছি স্বল্পমেয়াদী, আবার উপরে যেটা সেটাকে ধরতেছি আমরা বেশি মেয়াদী, মানে 150 দিনের উপরে যেটা সেটা আমরা বেশি মেয়াদী হিসেবে ধরতেছি। তো এইখানেও আবার 2টি হিসাব আছে, এই বিষয়টিকেও মাথায় রাখতে হবে। তো তাছাড়াও আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের ধানগুলো আবার ফির 2 রকমের, একটি হচ্ছে উচ্চ ফলনশীল বা উপসি জাতের, আর একটি হচ্ছে হাইব্রিড। সেই ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা প্রথমে উপসি যে ধানগুলো, এই ধানগুলোর সার সুপারিশ মালাতেই একটু আসি, যে এই ধানগুলোতে আমরা বোরো ধানের ক্ষেত্রে কোন সার কতটুকু করে দিব। সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা অবশ্যই আমরা ধরে নিলাম যে আমাদের জমিগুলোতে আমন মৌসুমে 700 থেকে 800 কেজির মতন জৈব সার দেওয়া আছে। যদি জৈব সার দেওয়া না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমি যেই সারের পরিমাণটি বলতেছি এই সার থেকে প্রতি
বিঘাতে 3 থেকে 4 কেজি করে সার আপনাদেরকে দিতে হবে প্রত্যেকটি সারে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই টিএসপি বা ফসফেট যেই সারটি এই সারটি টিএসপি অথবা ড্যাপ এই সারটি দিবেন হচ্ছে উপসি ধানের ক্ষেত্রে 13 থেকে 16 কেজি। 13 কেজি যেটাতে আপনারা গোবর সার দিয়েছেন জৈব সার, সেটাতে হচ্ছে 13 কেজি, যদি গোবর সার দেওয়া না থাকে সেক্ষেত্রে 16 কেজি। তারপরে আসি আমরা এমওপি বা পটাশ। তো এই এমওপি বা পটাশ দিব আমরা পার বিঘাতে, অর্থাৎ 33 থেকে যে বিঘা সেটাতে দিব আমরা 20 থেকে 23 কেজি এই বোরো ধানের মৌসুমে। এটা হচ্ছে ধানের একেবারে টোটাল জীবনের সার আর কি, এই যেই মৌসুমটা এই মৌসুমে টোটাল হিসাব। আর ইউরিয়া সার দিব হচ্ছে 33 থেকে 36 কেজি। যেখানে জৈব সার নাই সেখানে 36 কেজি, যেখানে জৈব সার আছে সেখানে 33 কেজি। তারপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে জিপসাম দেব আমরা 15 কেজি। আরেকটা হচ্ছে জিঙ্ক সালফেট আমরা দিব হচ্ছে যেটি মনোহাইড্রেট, সেটি হচ্ছে 1.5 কেজি। এবং বোরন সার দিব 1 কেজি, ম্যাগনেসিয়াম দিব 2 কেজি। এই হচ্ছে সারের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হিসাব। তো তাছাড়াও আমরা এখন এই সারগুলো কোনটা কোন সময় কতটুকু করে দিব। তো টিএসপি সারটা সাধারণত আপনারা চেষ্টা করবেন যে জমি তৈরির শেষ পর্যায়ে আপনারা টিএসপি সারটা দেওয়ার চেষ্টা করবেন। আর জিঙ্ক সারটা যেটা থাকলো, এই জিঙ্কটা আপনারা প্রথমে জমি যখন চাষ করবেন 2-1টা চাষ দেওয়ার পরেই জিঙ্ক সারটা দিয়ে দিবেন। অন্তত জিঙ্ক সারটা থেকে টিএসপি সারটা, যে টিএসপি দেন বা ড্যাপ দেন, এটা জানি অন্তত 5-6 দিনের যদি একটি গ্যাপ করতে পারেন সেক্ষেত্রে সর্বোচ্চ ভালো হয়। এখন এই টিএসপি বা ড্যাপটা এটা আপনারা চেষ্টা করবেন যে জমির শেষ চাষে দেওয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে যদি আপনারা ড্যাপ দেন, টিএসপি না দিয়ে ড্যাপ দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 2 ধাপে দিতে পারবেন। একটা হচ্ছে জমি তৈরির সময় অর্ধেক, এবং জমি যেই সময়টা আপনার ধানের বয়স 15 থেকে 20 দিন সেই সময়টাতে অর্ধেক। এই 2 ধাপে আপনাকে ড্যাপ সারটা শেষ করতে হবে। আর ড্যাপ সারটা যদি আপনারা দেন সেই ক্ষেত্রে কিন্তু আবার ইউরিয়া সারের পরিমাণটা কমে নিয়ে আসতে হবে। আপনাকে এই বিষয়টি মনে রাখতে হবে যে পার 1 কেজি ড্যাপ সারে 400 গ্রাম করে ইউরিয়া সার দেওয়া থাকে। সেই ক্ষেত্রে আমরা এই যে বললাম যে 33 থেকে 36 কেজি যে ইউরিয়াটা, এইটা কিন্তু আপনার কমায় নিয়ে আসতে হবে ওই যে ড্যাপ সারের হিসাবে। এই গেল, তাহলে ড্যাপ সার আপনারা দিচ্ছেন 2টা হিসাবে। সেম করে এমওপি যে সারটা, এটাকেও আপনারা দিতে হবে 2 ধাপে। এটি যদি আপনি জমি তৈরির সাথে দিলেন, আর যদি জমি তৈরির সাথে না দিয়ে 15 দিন পরে দেন, সেই ক্ষেত্রে একবার হচ্ছে 15 দিনের দিন দিবেন, আর একটি হচ্ছে 40 দিনের মাথায় দিবেন। তো 40 দিনের মাথায় যদি না দেন তাহলে আপনি শুরুতে যেই সময়টা চারা লাগাচ্ছেন সেই সময় দিবেন অর্ধেক, এবং 15 থেকে 20 দিনের মাথায় যে সারটা দিবেন সেইটার সময়ে এই এমওপি সারের ডোজটা মেকআপ করে ফেলতে হবে। থাকলো এখন ইউরিয়া। এই ইউরিয়াটা আপনার 3 ধাপে দিতে হবে। এই 3 ধাপের মধ্যে শুরুতে যদি দিচ্ছেন, না হলে হচ্ছে 15 থেকে 20 দিনের মাথায় এটা দিতে হবে। যদি ড্যাপ দেন সেই ক্ষেত্রে ইউরিয়া শুরুতে দেওয়ার দরকার নেই। আর যদি ড্যাপ না দেন তাহলে ইউরিয়া যে সময় চারা লাগাচ্ছেন সেই সময়ে শেষ চাষের ক্ষেত্রে দিয়ে দিবেন। শেষ চাষের ক্ষেত্রে যদি দেন তাহলে আপনাকে 3 ধাপে দিতে হবে। যদি শেষ চাষে না দেন তাহলে 2 ধাপে দিতে হবে। সেটা হচ্ছে একটা 15 দিন থেকে 20 দিনে, আর একটা হচ্ছে 45 দিনের মাথায় অবশ্যই ইউরিয়া সারের ব্যবহার আপনাকে শেষ করতে হবে। যদি 45 দিনের পার করে আপনি আবার ইউরিয়া দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্লাস্ট রোগ আক্রমণের সম্ভাবনাটা বেশি থাকবে, খোলপড়া রোগ এবং খোলপচা রোগেরও আক্রমণের সম্ভাবনা বেশি থাকবে। সেই ক্ষেত্রে অবশ্যই 45 দিনের আগে কায়স্তর পর্যায়ে যখনই শেষ কিংবা প্রজনন পর্যায়ে যেই শুরু হলো সেই সময়ে আপনাকে ইউরিয়া সার বন্ধ করতে হবে। তাহলেই কিন্তু আর ওই পাশে খোলপড়া রোগটা আপনার দেখা দিবে না। এই যে এখন আমরা যেটা জানলাম, এটা বোরো মৌসুমের মোটামুটি একটি সার সুপারিশ মালা। টিএসপি বা ড্যাপ 13 থেকে 16 কেজি, এমওপি বা পটাশ 20 থেকে 23 কেজি, ইউরিয়া সার 30 থেকে 33 কেজি, আর জিপসাম হচ্ছে 15 কেজি, জিঙ্ক হচ্ছে 1 থেকে 1.5 কেজি, এবং বোরন সার হচ্ছে 1 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি। এই হারে কিন্তু আমাদের এই সারগুলো দিতে হবে বোরো মৌসুমে। এটা হচ্ছে পুরা এই বোরো মৌসুমের ধানের যে লাইফ সাইকেলটা, পুরো জীবনচক্রের মধ্যে এই সারগুলো দিতে হবে। এর মধ্যে আপনি জয় ভাগে যেভাবে দিতে পারেন
তার মধ্যে আমাদের 2 থেকে 3 ভাগের মধ্যে সারগুলো দেওয়া শেষ করতে হবে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা যেই সারের পরিমাণটা জানলাম সেটা হচ্ছে উপসি জাতের স্বল্প মেয়াদী যে জাতগুলো সেইগুলোর ধানের সারের পরিমাণ। ঠিক এখন আমরা জানবো বেশি টাইমের উপসি জাতের ধানগুলো এবং হাইব্রিড জাতের ধানগুলো কোনটাতে কোন পরিমাণ সার লাগে। তো দর্শক বন্ধুরা, এখানে কয়েকটি সার যেগুলো হচ্ছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং জিপসামের পরিমাণটা ঠিক একই থাকবে, শুধু পরিবর্তন হচ্ছে ইউরিয়া, ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম। এই তিনটাতে একটু পরিবর্তন আনতে হবে। সেটি হচ্ছে উপসির ক্ষেত্রে প্রতি যেটা আগের ডোজ ছিল ওই ডোজের সাথে 3 থেকে 5 কেজি বেশি করতে হবে, আর হাইব্রিড ধানের ক্ষেত্রে সেটা 1.5 গুণ বৃদ্ধি করতে হবে। যেটা ছিল 20 কেজি সেটা হবে 30 কেজি, যেটা ছিল 10 কেজি সেটা হবে 15 কেজি। তাহলে এই হিসাব করে যদি আমরা দেই তাহলে উপসি জাতের সাথে হাইব্রিড জাতের যে হিসাবটা সেটা কিন্তু মিলে যাবে। আর আপনারা যেই আগের যেটা বলা আছে ওইটার সাথে হাইব্রিডের ক্ষেত্রে 1.5 গুণ করে হিসাব করে দিবেন। এই তিনটা সার, একটা হচ্ছে ইউরিয়া, একটা হচ্ছে টিএসপি যেটা কেবল ফসফেট, আর একটা হচ্ছে এমওপি। তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।